নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে পড়ে থাকা এক বাক্সকে ঘিরে বোমাতঙ্ক জলপাইগুড়িতে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার পর সন্দেহজনক তেমন কিছু নয় বলে জানা গেছে। সরকারি সিলমারা কম্বল বিতরণের অভিযোগ উঠল শাসক দলের শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। জেলা শাসকের কাছে তদন্তের আবেদন যুব কংগ্রেসের। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে জলপাইগুড়ি। 13 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতের প্রকোপ। আজ সকালে জলপাইগুড়ি শহর ও তার আশেপাশের এলাকা ঘন কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশার কারণে শহরের সড়ক পথে যান চলাচল অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। গাড়ির চালকরা সামনে গাড়ি দেখতে পাচ্ছেন না, ফলে দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে। বেশ কিছু সড়কে গাড়ির গতি 40 কিলোমিটার প্রতি ঘন্টার নিচে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে শহরের বাসিন্দারা শীতের প্রকোপ অনুভব করছেন। বর্তমানে জলপাইগুড়ির তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। শহরবাসীরা এই কুয়াশাকে শীতের আরও একটি কঠিন পর্ব হিসেবে দেখছেন, যেখানে ঠান্ডার সঙ্গে ভিজে যাচ্ছে পরিবেশ। কাছের লোকও দেখা যাচ্ছে না, মানে ট্রেন যাচ্ছে, ট্রেনও বোঝা যাচ্ছে না যে ট্রেন যাচ্ছে, আওয়াজটা শুধু শোনা যাচ্ছে। মানে এত কুয়াশা, মানে ভাবা যায় না, সমানে কুয়াশাই পড়ছে। কিছু ভরে গিয়েছে, হ্যাঁ, শিশির একদম ভরে গেছে একদম। আবহাওয়াটা ঠান্ডাও আছে। মানে এই বছরে কি এরকম কুয়াশা প্রথম? না, এই প্রথমই হলো। কালকের থেকেও আজকে আরো বেশি, মানে যা দেখা যাচ্ছে। শীত মনে হয় পড়ছে, কারণ এর আগে তো বোঝাই যায়নি যে শীত আসছে। মানে এখন বোঝা যাচ্ছে যে না, শীত পড়ছে, সম্ভবত আরও পড়বে হয়তো। মানে কালকের থেকে এই কুয়াশাটা বাড়ছে, আজকে আরও বেশি। মানে এভাবে থাকলে বোঝা যাবে না যে শীত আসছে, তা না হলে তো বোঝা যাচ্ছে না যে আমরা শীত পড়ছে, আমরা শীতে কাঁপছি, এরকম একটা আবহাওয়া মানে এটা ভাবা যাচ্ছিল না। এখন বোঝা যাচ্ছে না, শীত আসছে, ভাল লাগছে, এই ওয়েদার হওয়া উচিত। কি নাম আপনার? স্নেহেন্দু চ্যাটার্জি। জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে কদমতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে জলপাইগুড়ির কদমতলা মোড়ে অভয়ার ন্যায় বিচারের দাবিতে সকল দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন আহ্বায়ক ডাক্তার পান্থ দাশগুপ্ত, প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ দেব, শিক্ষিকা পাপিয়া রায়, অনির্বাণ মজুমদার সহ নাগরিক সংসদের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, শুধুমাত্র সঞ্জয় রায় অভিযুক্ত নয়, কারো একার পক্ষে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। সমস্ত দোষীদের শাস্তির দাবিতে আগামীতে আন্দোলন আরও জোরদার হবে। করলা নদীর ওপর ফুটব্রিজের শিলান্যাস আজ অনুষ্ঠিত হলো। করলা নদীর ওপর ফুটব্রিজের শিলান্যাস আজ অনুষ্ঠিত হলো। জাগ্রত লোটা দেবী কালী মন্দিরের ওপর নির্মিত হবে ফুটব্রিজ। আজ এই ব্রিজ তৈরির শিলান্যাস হলো। শিলান্যাসের সূচনা করেন জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা। আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে করলা নদী মোহিতনগর সংলগ্ন লোটা দেবী মন্দিরে যেতে করলা নদী পার হতে হয়। সেই জায়গায় করলা নদীর ওপরে একটি শিলান্যাস অনুষ্ঠিত হলো। মূলত লোটা দেবীর মন্দিরে যেতে গেলে সাধারণ মানুষকে নদী পার হতে হয়, এর ফলে দারুণ অসুবিধার মধ্যে পড়তে হয়। আর এই কথাকে মাথায় রেখে আজ এনবিডিডির উদ্যোগে ও বিধায়কের চেষ্টাতে এখানে ফুটব্রিজ নির্মিত হতে চলেছে। খরচ হবে প্রায় 2,57,00,000 টাকা। শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে লোটা দেবী মন্দির, সেই লোটা দেবী মন্দির ভীষণই জাগ্রত মন্দির। প্রচুর পুণ্যার্থী এখানে বছরভর আসেন পুজো দিতে। তো এখানকার একটা বিশাল বড় সমস্যা ছিল যে এই বড় রাস্তা থেকে করলা নদীটা পেরিয়ে যেতে হতো। সে জায়গাতে আমরা আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আজকে আমাদের এই ফুটব্রিজ তার শিলান্যাস এখানে হলো 35 মিটারের 36 মিটারের 36 মিটার দীর্ঘ এই ফুটব্রিজ। প্রজেক্ট কস্ট হচ্ছে 2,65,00,000
63,78,000 এবং এই ব্রিজের চওড়া হচ্ছে 3.75 মিটার। এই ফুটব্রিজ উদ্বোধন হয়ে গেলে, তৈরি হয়ে গেলে সম্পূর্ণ, আমাদের এই এলাকার যারা বিভিন্ন প্রত্যন্ত জায়গা থেকে যারা এবং আমাদের শহরবাসীরাও যারা এখানে পুজো দিতে আসেন, তাদের যে কষ্ট এই লোটা দেবী মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য, সেটা লাঘব হবে এবং এই ব্যাপারে আমরা সবাই খুব খুশি। আমরা আমাদের সরকার তথা মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। একটি বাক্সকে ঘিরে বোমাতঙ্ক জলপাইগুড়িতে আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে পড়ে থাকা ওই বাক্স ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। সাময়িক চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাক্সটি পরীক্ষা করে দেখা হয় পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, হাসপাতালের লালবাড়ি হিসেবে পরিচিত এই ভবনে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস রয়েছে। গুরুত্বপূর্ণ এমন জায়গায় কে বা কারা এই বাক্স ফেলে রেখে গেল তা পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে শেষ পাওয়া খবরে জানা গেছে সেই বাক্স থেকে তেমন কিছু উদ্ধার হয়নি। বাক্সের ভেতরে কিছু ঔষধের বোতল পাওয়া গেছে। কেউ নিছকই মজা করার উদ্দেশ্যে এমন আতঙ্ক ছড়াবার কাজ করেছে বলে মনে করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মিটিংয়ে আমার সামনে আইসি বসেছিলেন, তো বলেন যে এখানে একটা আনআইডেন্টিফাইড একটা বাক্স পার্সেল এখানে পড়ে আছে, সেই জন্যই পুলিশ ইনভেস্টিগেট করছে। এটা কি ব্যাপারটা কি, তারপর আমরা জানতে পারবো এটা ডিটেলস। বলছি সিসি ক্যামেরাতে ফুটেজে দেখা গেছে একটা মেয়ে একটা ছেলে, কি দেখা গেছে আমি জানি না, এই মাত্র পুলিশ ইনভেস্টিগেট করছে। ইনভেস্টিগেট করে তারপর যা রিপোর্ট দেবে তারপর তো নিয়ে গেল। হ্যাঁ, ইনভেস্টিগেট করতে নিয়ে গেল। সে আমি কিছু ব্যাপারে কিছু জানি না। একটা বাক্স পাওয়া গেছে, আর আইনের বাক্স পাওয়া গেছে, সেটাই জানি। অবশ্যই একটা আইনভাবে বাক্স যদি থাকে, আতঙ্ক তো হবেই একটা বিষয়। হসপিটালের ক্যাম্পাসের ভিতরে অবশ্যই আতঙ্ক। পুলিশকে বলা হয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেট নিয়ে গেছে। ইনভেস্টিগেট করে আমরা রিপোর্টটা পরে জানতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি তো কিছু বলা দেবো। কি পেলেন? দেখবো আমরা, হ্যাঁ নিয়ে যাচ্ছি, দেখবো। দেখবেন বলতে কি? এটা আমি অথরাইজ না। না না, তাও সন্দেহ। আমরা কিছু পাইনি আমরা। হ্যাঁ, কোনো মেটাল ইন্ডিকেশন দেখুন, কিছু বলতে পারবো না। আপনার তো জলে সেফটির জন্য। হ্যাঁ, তাতে কি মনে হচ্ছে? ভয়ঙ্কর কিছু? আমি অথরাইজ না। না, তাও কি ভয়? আপনাদেরকে পরে প্রপার অথরিটিকে ধরবো, কিন্তু ভয়ঙ্কর কিছু বলে মনে হলো? আমি কোনো মন্তব্য করতে পারবো না। আচ্ছা, দেখে নিচ্ছি। চলো। পুলিশের মারে মৃত্যুর অভিযোগ পরিবারের। এসপি জানালেন পথ দুর্ঘটনা। চাঞ্চল্য জলপাইগুড়িতে। পুলিশের মারে মৃত্যুর অভিযোগ পরিবারের। এসপি জানালেন পথ দুর্ঘটনা। চাঞ্চল্য জলপাইগুড়িতে। রাজা সরকার এবং বিট্টু সরকার জলপাইগুড়ি শহরের ডাঙ্গাপাড়ার বাসিন্দা। গত 19 তারিখ তালমা এলাকা থেকে সুপারি চুরির অভিযোগে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের হাতে রাজা ও তার বন্ধুকে তুলে দেয় বাসিন্দারা বলে খবর। আজ রাজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া পরিবারের অভিযোগ, পুলিশ লকআপে রাজাকে মারা হয়েছে। রাজার সঙ্গীর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পুলিশের মারেই মৃত্যু হয়েছে রাজা, এমনটাই অভিযোগ উঠে আসছে। অপরদিকে এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার এক বার্তা জানিয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, পুলিশের মারে মৃত্যুর খবরটি সঠিক নয়। যখন সন্ধ্যাবেলা আমি খাবার নিয়ে গেছি, তখন আমাকে কেউ কিছু বলেনি, আর যাইতেও দেয়নি, দেখা করতেও দেয়নি। পরশুদিন। হ্যাঁ, কালকে আমার শ্বশুরকে তারা খবর দিয়ে পাঠাচ্ছি, তো ওনারা বলছে রাজারা এখানে নাই। রাজা তারপর কালকে ভোরবেলা আমার ওখানে একটা দাদাকে খবর দিয়েছিল, উনি আমার কাছে খবর দিল। তারপর সকালবেলা আইসে দেখি উনি মারা। কে মারলো? পুলিশটাই মারছে, আর কেউ মারেনি। কারণ আমি যেদিন গেছিলাম সেদিন উনি সুস্থ ছিল। যিনি ওকে ধরছেন তিনি ওর খুব মারেন। ওর সাথে যে একজন আসামি ছিল, তার কাছ থেকে কি বয়ান পেলেন? উনিও তো বললেন যে ওনাকে আবার ধুমকি দিয়েছিলেন যে আপনারা বেরান, আপনাকে আমরা মাইরে ফেলবো। আচ্ছা, তারপর রাত্রিকালে কি হলো, কি শুনলেন? আর কি, আমি এখন কিছু জানি না। ওনার বিচার চাই। উনি আমার স্বামীকে মারছেন। দেখেন, দুটা ছোট ছোট বাচ্চা আছে, করার মতন কেউ নাই আমার। আর ছোট ছোট দুটা বাচ্চা, উনি কোন হিসাবে মারলেন আমার স্বামীকে এরকম করে? শাস্তি দিতেন, আমি মানতাম যে শাস্তি দেন, 3 মাস 6 মাস দেন, শাস্তি দেন, আমি মাথা পেতে নিতাম। কিন্তু এরকম করে মারার অধিকার তো ওনার নাই না। কি করে বুঝলেন মারছে? কেন, আমি পরশুদিন দেখা করতে গেছিলাম, সেদিন তো ভালোই ছিল।
সেদিন তো কোনো গায়ে দাগ ছিল না। আজকে আজকে দেখছি সবগুলো মারা। খবর দেয়নি না, আমাদের খবর দেয়নি। আমরা সকালবেলা পাইছি। তখন থানার থেকে আমাদের কিচ্ছু বলেনি যে মারা গেছে। এখানে এসে জানতে পারছি। হ্যাঁ, শরীরে দাগ আছে। শরীরে দাগ আছে। আপনি গিয়ে দেখেন না, মুখে টুকে দাগ দিচ্ছে, রক্ত বের হয়ে গেছে। কি নাম হাত ফাইটে আপনার? কি নাম আপনার? নাম? আমার নাম দাঙ্গা রয়। দাঙ্গা রয়। ডাঙ্গা রায়। হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? রাজা রয়। স্যালাইন ইনজেকশন দিতেই সিসিইউতে প্রসূতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। স্যালাইন ইনজেকশন দিতেই সিসিইউতে প্রসূতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। পুত্র সন্তান প্রসব করে ভেন্টিলেশনে মা, অভিযোগ দায়ের হতেই 5 সদস্যের তদন্তকারী দল গঠন। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়ে কোতোয়ালি থানার দ্বারস্থ অসহায় পরিবার। ঘটনা প্রসঙ্গে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সূত্রপাত ইংরেজির 29/12/2024-এ কোতোয়ালি থানার অন্তর্গত চন্দন কচুয়া গ্রামের বাসিন্দা উত্তম মাতব্বর স্ত্রী শান্তনা মাতব্বরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন মা প্রসূতি বিভাগে ভর্তি করান। সেই রাতেই শান্তনা দেবী একটি পুত্র সন্তানের জন্ম দেন। এর দুদিন পর 31/12/2024-এ প্রসূতির পেটে যন্ত্রণা সহ অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় কর্তব্যরত চিকিৎসক এবং নার্স শান্তনা মাতব্বরকে 2টি ইঞ্জেকশন দেন। কিন্তু এর ঠিক 3 দিন পর থেকেই রোগীর প্রস্রাব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলে চিকিৎসকেরা রোগীকে 2/1/2025-এর রাতেই সিসিইউতে স্থানান্তরিত করে দেয়। পরবর্তীতে রোগীর অবস্থা আরও সংকটজনক হয়ে গেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করে। সেই থেকেই কৃত্রিম যন্ত্রের সাহায্যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কয়েকদিন আগেই পুত্র সন্তানের জন্ম দেওয়া মা। আমরা এই ঘটনা তদন্ত দাবি করে অভিযোগ দায়ের করছি, কারণ আমাদের রোগীকে স্যালাইন ইনজেকশন দেওয়া হয়েছে। আর বর্তমানে স্যালাইন নিয়ে যেসব খবর সংবাদ মাধ্যমে দেখছি তাতে আমরা চিন্তিত। ওনারা বলছেন যে অপারেশন ফেলিয়ারও হতে পারে, কিন্তু ওনারা লিখিতভাবে কোনো কিছু আমাকে বলেননি। কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যে সেটা যে স্যালাইন হতে পারে, বলে দেখে সেটা তো আমরা বলতে পারবো না স্যালাইন থেকেই হয়েছে। তবে ওনার পেটে জল আছে, কিডনি মানে শক্ট অবস্থায় আছে, মানে যে কোনো সময় কিডনি আগে কিডনির রোগ ছিল না, কোনো রোগ ছিল না, তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। অবস্থা ভালো নয় সেই প্রথম দিন থেকেই বলছে। তারপর আমরা তো আমাদের প্রথম প্রায়োরিটি ছিল পেশেন্টকে আমরা বাঁচানো। এই নিয়ে আমরা পেশেন্টকে নিয়ে মানে চারিদিকে টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু যা আমরা পেশেন্টকে নিয়ে, আমার পেশেন্ট হয়তো বা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, জানি না কি হবে সামনে। এটা আমার বর্তমান মনে হচ্ছে যে মেদিনীপুরে যে স্যালাইন কাণ্ড সেটার সাথে হয়তো পুরোপুরি যুক্ত থাকতে পারে। সেটা আমি আনুমানিকভাবে বলছি। সেটা আমি ভিপি এটা এমএসভিপিকে জানিয়েছি এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিতভাবে অভিযোগ করেছি 2 জায়গায়। আমি স্বাস্থ্য দপ্তর যে আছেন হসপিটাল এবং ডাক্তারবাবু যে আছেন তাদেরও কোনো গাফিলতি আছে কিনা সেই সমস্ত কিছু বিষয়ে তদন্ত চেয়ে আমি আপনাদের কাছে এই জিনিসটাকে। আমার স্ত্রীর নাম শান্তনা রায়, বয়স 23। আমার নাম উত্তম মাতব্বর, আমি কৃষি কাজ করি। এটা কি প্রথম সন্তান? এটা প্রথম সন্তান। আচ্ছা, এখন পেশেন্ট কোথায়? পেশেন্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এবং এই সিসিইউতে আছে, ভেন্টিলেশনে আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মন্ডলঘাট, নন্দনপুর। মন্ডলঘাট? হ্যাঁ। পেশেন্ট এত কম বয়সে এইভাবে ডিটোরেট করে যাচ্ছে, এটা একটা কিন্তু চিন্তার বিষয়। তাই আমরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, সাংবাদিক যারা রয়েছেন, আপনারা সম্মানীয় ব্যক্তি যারা রয়েছেন, সকলের কাছেই আমাদের একটা প্রার্থনা, মানে একান্ত প্রার্থনা যে সঠিক জায়গাটাতে আসা হোক। কেন এরকম হলো? মেডিকেল কলেজ থেকে কি বলছে? কিডনি খারাপ হয়ে গেছে বলছে। কিডনি ফাংশন করছে না, বোধহয় ক্রিয়েটিনিন বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে বলছে যে অক্সিজেন লেভেল নেমে যাচ্ছে, ব্লাড দিচ্ছে, ব্লাড থাকছে। সেখানে কি আপনার সন্দেহ হচ্ছে? এখন এটা তো এখন আমরা তো পেটে জল এসে গেছে। তো এখন এই অবস্থার উপরে দাঁড়িয়ে এই যে বর্তমান পরিস্থিতি যা চলছে, এটার সঙ্গে কোনো সংযোগ আছে কি না এটা একটু ভেবে দেখার ব্যাপার আছে। তাই আমরা সকলের কাছে একটা আমাদের, আপনারা এখানে কি চাইলেন? এখন এখানে চেয়েছি যে উপযুক্ত একটা অনুসন্ধান হোক যে কি কারণে পেশেন্ট ডিটোরেট করে গেল, মরিবিয়ান কন্ডিশনে চলে গেল, এটা কেন হলো এরকম। হ্যাঁ, এটা তদন্ত হোক যে স্যালাইন খেয়েতে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে। এরা তো মানে গ্রামের মানুষ,
এরা অতটা সাত পাঁচ বোঝে না। তা এখন এরা সাদাসিধে মানুষ এক কথায় বলতে গেলে। তা এখন আমরা যারা বর্তমান টাউন শহরে রয়েছি, আমরা পেপার পত্র পত্রিকায় একটা বিভীষিকা অবস্থা দেখতে পাচ্ছি। তো এই অবস্থার উপরে দাঁড়িয়ে এটার একটা সঠিক সিদ্ধান্ত, সঠিক জায়গা, সঠিক তদন্ত দাবি করছি আমরা। এই যে রোগী আপনার কি হয়? হ্যাঁ, রোগী আপনার কি হয়? আমাদের প্রতিবেশী। প্রতিবেশী। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমার নাম হলো গোপাল দে সরকার। অপরদিকে এই ঘটনার খবর পেতেই এবং অভিযোগ দায়ের করতেই 5 সদস্যের একটি তদন্তকারী দল গঠন করেছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের MSVP বলে সূত্রের খবর। আজ খাদ্যমেলা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে। এবছর কলেজের প্ল্যাটিনাম জুবিলি। বিষয়টিকে সামনে রেখে এবছর দ্বিতীয়তম খাদ্যমেলার আয়োজন বলে ছাত্রীদের তরফে জানানো হয়েছে। একদিনব্যাপী ছিল এই অনুষ্ঠান। বিভিন্ন বিভাগের মোট 16টি স্টল ছিল মেলায়। নিজেদের হাতে বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্য তৈরি করে সাজিয়েছিলেন ছাত্রীরা। পাশাপাশি এদিন কলেজের ম্যাগাজিন সূর্যকণা প্রকাশ করা হয় আনুষ্ঠানিকভাবে। ছাত্রীদের তরফে মিষ্টি সিং বলেন, কলেজের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে এবছর আমরা বড় করেই অনুষ্ঠানের আয়োজন করেছি। পিঠেপুলি ছাড়াও ট্র্যাডিশনাল বিভিন্ন ধরনের খাবার তৈরি করে ছাত্রীরা নজর কেড়েছে। সারা ভালোই পাওয়া গেছে বলে তিনি জানান। আজকে আমাদের প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে ইন্টার ডিপার্টমেন্ট ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এবং এবছর আমাদের কলেজ 75তম বর্ষে পদার্পণ করলো। সে কারণে এবং আমাদের এই ফুড ফেস্টিভ্যাল গত বছর হয়েছিল, ছোট করে হয়েছিল, এবং যেহেতু 75 বছর সে কারণে আমাদের এবছর বড় করে করা হলো। এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, মানে আমাদের কলেজে 16টি ডিপার্টমেন্ট আছে, 16টি ডিপার্টমেন্টের থেকেই এই ফুড ফেস্টিভ্যালে প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটি করে স্টল দিয়েছে। একদিন ব্যাপী কি? হ্যাঁ, একদিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান। কতগুলো স্টল রয়েছে? আমাদের এখানে 16টি স্টল রয়েছে। মূলত কি কি পাওয়া যাচ্ছে? মানে এখানে এখন তো যেহেতু পৌষ মাস এবং পৌষ পার্বণও গেল, তো সে কারণে পিঠে এবং আমাদের নর্থ বেঙ্গলের যে রাজবংশী ট্রেডিশনে যে শীতল থেকে শুরু করে তাদের যেসব ট্রেডিশনাল খাবার দাবার রয়েছে, সেগুলো যেমন গত বছরও এটা করা হয়েছিল এবং এবছরও এই ট্রেডিশনকে আমরা ধরে রেখেছি এবং এই খাবার দাবার গুলো আমাদের এখানে প্রোভাইড করা হয়েছে। এটা গত বছরও হয়েছিল এবং এবছর দ্বিতীয় বর্ষ এটা আমাদের। মিষ্টি সিং, বিডিএমএস কলেজ। চাষ করেও পাচ্ছেন না দাম, চিন্তায় ক্রান্তি ব্লকের ঝাড়মাঝ গ্রামের কৃষকেরা। ব্যবসায়ীরা অনেক লাভের আশায় ধার দেনা করে ব্যবসায় পুঁজি ঢালেন। এতে মাঝে মধ্যে তারা যেমন লাভের মুখ দেখেন, তেমনি অনেক সময় বিপরীতটাও ঘটে। চরম ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। বর্তমানে ঠিক যেমন পরিস্থিতি হয়েছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের ঝাড়মাঝ গ্রামের চাষিদের। ঋণ করে অনেকেই ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, বিনস, বেগুন সহ নানা ধরনের সবজি চাষ করেছিলেন। বিঘার পর বিঘা ফলে রয়েছে নানা সবজি। স্বাভাবিকভাবেই তারা আশা করেছিলেন এতে তাদের ব্যাপক লাভ হবে, কিন্তু মুখে হাসি ফোটা তো দূরের কথা, যেমন আশা করেছিলেন তেমন দাম পাচ্ছে না এই গ্রামের কৃষকেরা। চাষিদের একাংশ আক্ষেপ করে বলেন, বর্তমানে গরু, ছাগল ও সবজি খাচ্ছে না। চিন্তায় মাথায় হাত তাদের। কি করে মেটাবেন ধারের টাকা, আর কিভাবেই বা চলবে সংসার? ক্রান্তি এলাকার কৃষক আফসার আলী মনসুর আলী বলেন, আলুতে লোকসান হয়েছে। ভেবেছিলাম এই সবজি চাষ করে কিছুটা লাভ হবে, কিন্তু দেখা যাচ্ছে জলের দামে সবজি বিক্রি হচ্ছে। লাভ তো দূরের কথা, আসল টাকাই উঠবে না। 50 টাকা বস্তা ফুলকপি, বাঁধাকপি কেউ নিতে চাচ্ছে না। এখন মহাজনের ঋণ কিভাবে মেটাবো তা বুঝে উঠতে পারছি না। গরু ছাগলও মাঠে ফেলে দেওয়া সবজি খাচ্ছে না। এখনো কয়েক বিঘা ফুলকপির ফলন আসেনি, এখনই দাম নেই। ওই ফুলকপিগুলো যখন ফলন হবে তখন বিনে পয়সাতেও কেউ নেবে না। এখন সংসার চালানোর সমস্যা হয়ে গেছে। বিক্রি হচ্ছে না? না, একদম দাম নাই। কি 100 টাকা বস্তা, তাও নিচ্ছে না? তাও নিচ্ছে না। এখন গরুকে খাওয়ানো ছাড়া উপায় নাই নাকি? গরুও খাচ্ছে না বর্তমানে। দাম কমে যাওয়ায় লস হয়নি? বিশাল লস। তো ঋণ করে করেছিলেন? হ্যাঁ। কি কি সবজি করেছিলেন? বাঁধাকপি, ফুলকপি, হাইব্রিড, বিন, মটরশুঁটি, বেগুন, সবই লস? সব লস। কোন জায়গা এটা? এটা হলো ঝাড়মাঝ গ্রাম। আচ্ছা, আপনার নাম? আফসার আলী। কি ব্যাপার? নাই, বাজার নাই, কি করব। কত দাম এখন? এখন মোটামুটি 50-60 টাকা বস্তা। বস্তা? বস্তা। তো লোকসান হচ্ছে না? না, বিক্রি হয় না। লোকসান? লোকসান একদম লস। তো ঋণ নিয়ে কি করেছিলেন এগুলো? হ্যাঁ, ঋণ নিয়ে তো। কত বিঘা এরকম ফেলে দিতে হলো?
এটা করছি আর কি, এখন তো বাজার নাই। অনেকেই করছে না? হ্যাঁ। এরকম কি অনেকেরই একই অবস্থা? এইটু সবারই একই অবস্থা। খালি কি বাঁধাকপি করছেন না অন্য কিছু করছেন? ফুল করছি, সবই এরকম অবস্থা, দাম নাই? একদম বাজার নেই, পুরো বাজার খারাপ। আপনার নাম? বাইরে মাল যায় না। আপনার নাম? আমার নাম মনসুর আলী। চলার ক্ষমতা আছে আরো অনেক, আধুনিকতার চাপে ফেলে রেখেছে এক কোনায়। ভেঙে ফেলা হবে সবকিছু। কোন বিষয়ে কথা বলছি ভাবছেন? বলছি রেলের ইঞ্জিনের কথা। চলার ক্ষমতা আছে আরো অনেক, কিন্তু আধুনিকতার চাপে ফেলে রেখেছে এক কোনায়। ভেঙে ফেলা হবে সবকিছু। কোন বিষয়ে কথা বলছি ভাবছেন? তবে শুনুন, বলছি রেলের ইঞ্জিনের কথা। নির্দিষ্ট সময় আসার আগেই চলার পথ শেষ। যাত্রা শেষ হবার আগেই যাদের অস্তিত্ব এখন ধ্বংসের মুখে। ভেঙে ফেলা হবে শরীরের সবকিছু অংশ। যার কথা সেটি হলো রেলের ইঞ্জিন। যারা একদিন যাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে শ মাইল নিয়ে যেত, তারা এখন বোঝ। ভেঙে দেওয়ার জন্য আনা হয়েছে এই সমস্ত ডিজেল ইঞ্জিনগুলোকে। আধুনিকতার চাপেও বৈদ্যুতিক ইঞ্জিন চালু হওয়ায় এখন এই সমস্ত ইঞ্জিন পতিত বা পুরনো। প্রথমে এসেছিল কয়লার ইঞ্জিন, তারপর ডিজেল ইঞ্জিন, আর এখন বৈদ্যুতিক ইঞ্জিন। কয়লার ইঞ্জিন কয়েক দশক আগেই শেষ হয়েছে, আর কয়েক দশক চলল ডিজেল ইঞ্জিন, আর এখন চলছে বৈদ্যুতিক ইঞ্জিন। তাই ডিজেল ইঞ্জিনের চাহিদা শেষ হতেই তাদের এক জায়গায় আনা হচ্ছে। এরপর সূত্রের খবর, এই সমস্ত ডিজেল ইঞ্জিনের এক একটি পাশ ভেঙে গুড়িয়ে নিয়ে যাওয়া হবে। আর তাই এখন সেই সমস্ত ইঞ্জিনগুলোকে অকেজো অবস্থায় জলপাইগুড়ি টাউন স্টেশনের একটি কোনায় রাখা হয়েছে। অপেক্ষা শুধু ভাঙার। ইঞ্জিনের সামনে রাখা হচ্ছে লোকের জামা কাপড়। আমাদের গোটা ভারতে সব ইলেকট্রিকের ট্রেন চলবে, ইঞ্জিনগুলো সব ইলেকট্রিকের সাহায্যে চলবে। এইগুলো সব ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিন এখন আমাদের কাছে উদ্বৃত্ত। এই উদ্বৃত্ত ইঞ্জিনগুলো একটা সময় স্ক্র্যাপ হয়ে যাবে। দেখুন এখানে ব্যাটারি খুলে খুলে রেখে দিয়েছে ইঞ্জিনগুলো ফেলে রাখছে স্ক্র্যাপ করার জন্য হয়তো। আর তবে একটা কথা আমার ভাবনায় আসে, বাংলাদেশের সাথে আমাদের যে বর্তমান যে অবস্থা খারাপ বা ওদের রাজনৈতিক ইস্যু নিয়ে ডামাডোল চলছে, তো আমরা মনে হয় যদি এখন সম্পর্কটা ভালো হতো, বাংলাদেশকে এই ইঞ্জিনগুলো দিয়ে ওদেরকে হেল্প করা যেত। ওদের ইঞ্জিনের ক্রাইসিস, যার ফলে ওদের ট্রেন টাইমে চালাতে পারে না। বহুদিন ধরে এই কথাগুলো ইউটিউব এবং গুগলে দেখতে পাই। ইঞ্জিন গত কয়েক বছর আগে আমাদের ভারত থেকে বহু ইঞ্জিন দিছে। এমনকি গত কয়েকদিন আগে মিতালি এক্সপ্রেসটা যে আছে, সেই ইঞ্জিনটাও ভারতের দেওয়া। এখন যদি সম্পর্ক ভালো থাকতে এই ইঞ্জিনগুলো বাংলাদেশকে 6টা ইঞ্জিন দিলে বাংলাদেশের কতগুলো রুটের ট্রেন চলাচলের সুবিধা হতো। আশা করি বাংলাদেশ আমাদের সাথে সম্পর্ক ভালো রাখবে এবং ভবিষ্যতের জন্য বাংলাদেশের উপর দিয়ে আমাদের ট্রানজিট দেয়। ভারতও বাংলাদেশকে ভুটানে যাওয়ার জন্য ট্রানজিট দেবে, ভারতের ভূমি ব্যবহার করে। ভুটানে যাওয়ার জন্য আমাদের এই রেল রুটটা সহজ রুট। তাতে যে পণ্য আনা নেওয়া হবে তাতে অনেক খরচ কম হবে। এই ইঞ্জিনগুলো তো বর্তমানে তো ভেঙে দেওয়া হবে শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই যে বলছি, এটা আমার আফসোসই লাগে। এই ইঞ্জিনগুলো এতদিন সার্ভিস দিয়ে গেছে, এখন এই ইঞ্জিনগুলো যদি আমাদের বাংলাদেশকে দিতে পারতাম বা ভারত সরকার দিত, ওদের কিন্তু উপকার লাগতো। আসলে ওদের যা রেলের অবস্থা ভালো না, তাতে ওরা উপকার হতো। কিন্তু ওদের যে অবস্থা, ভারতের সাথে খালি ওদের ইউটিউবে দেখি বিদ্বেষ ছড়ানো দেখি। এই আর কি আবেদন রাখবো বাংলাদেশ সরকার যেন ভারতের সাথে ভালো সুসম্পর্ক গড়ে তোলে। আর আবেদনও করে আমাদের এখানে ইঞ্জিনগুলো একদম বাতিল, নষ্ট বাতিল নয়, আমাদের উদ্বৃত্ত ইঞ্জিনগুলো। উত্তরের সংবাদে এখন সময় বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। স্বামী বিবেকানন্দের শুভ জন্মতিথি উদযাপন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। স্বামী বিবেকানন্দের শুভ জন্মতিথি উদযাপন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। ভোর থেকে শুরু হয়েছে নানান অনুষ্ঠান। শ্রীমৎ স্বামী বিবেকানন্দের 163তম শুভ জন্মতিথি উদযাপন। সারাদিনব্যাপী নানান অনুষ্ঠান জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। যথাযোগ্য গুরুত্ব সহকারে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পালিত হল স্বামী বিবেকানন্দর 163তম তিথি পূজা। ভোর থেকে শুরু হয়েছে নানান অনুষ্ঠান।
শ্রীমৎ স্বামী বিবেকানন্দের 163তম শুভ জন্মতিথি উদযাপন। সারাদিনব্যাপী নানান অনুষ্ঠান জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এদিন সকাল থেকে বৈদিক মন্ত্র, স্তোত্রপাঠ, হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল আশ্রম প্রাঙ্গণে। এছাড়াও বিভিন্ন ভজন কীর্তন পরিবেশন করা হয়। দুপুরে সকলের জন্য বিতরণ হয় প্রসাদ। এই বিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, আজ স্বামীজির জন্মতিথি পুজো। গত 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করা হয়েছিল। আজ সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আশ্রম প্রাঙ্গণে। এদিন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল আশ্রম চত্বরে। ওনাকে সবই জুড়াতে এসেছিলেন। আমরা যত স্বামীজির বাণীর দিকে তাকাও, যত আমরা অনুভব করব, প্র্যাকটিস করব, তো আলটিমেটলি আমরা ডিফারেন্সটা ভুলে যাও। আলটিমেটলি আমাদের পিওর নেচারটা আমরা বুঝতে পারবো। এটাই স্বামীজির এন্টায়ার ফিলসফিকে যদি একটা কথাতে যদি বলা হয়, ওটা হলো প্রিচার অফ ওয়াননেস। একত্বের উনি ছিলেন বোধনা করার লোক, বোধক। তো স্বামীজির নিজেই বলছেন, একবার নিবেদিতা জিজ্ঞেস করছেন, স্বামীজি আপনি আপনার জীবন আদর্শকে সংক্ষেপে বলুন। স্বামীজি ইনস্ট্যান্টলি বলেছিলেন, মাই আইডিয়াল ইনডিড ক্যান বি পুট ইনটু এ ফিউ ওয়ার্ডস, দ্যাট to preach unto mankind their divinity and how to make it manifest in every moment of life. প্রত্যেক লোকের ভিতরে দৈবত্ব আছে, ওটা শিখিয়ে দেওয়া, আর প্রত্যেক ক্ষেত্রেও কি করে কাজে লাগানো যায় ওটাই মানে দেখানোই আমার কাজ। তো আজকের স্বামীজির এই পুণ্য দিনে স্বামীজিকে প্রার্থনা করব, আমাদেরকে সদ্বুদ্ধি দিক, আমাদেরকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে নিয়ে যাক, জগতে শান্তি আরাম মানে আসুক, এটাই আমাদের প্রার্থনা। ভক্তরা কি সকাল থেকে আসা শুরু হয়েছে? ভক্তদের ভক্ত সমাগম কতটা কি? ভক্তরা আসা শুরু হয়েছে। আজকে আমার এক্সপেক্ট করবো বিগ নাম্বার। সবাইকে আমার প্রসাদের ব্যাপারটা রেখেছি, প্রত্যেকবারই রাখা হয়। তো আজকেও ওয়েদারটা ভালোই আছে, অত গরম অত ঠান্ডাও নেই। তো ডেফিনেটলি আজকে বিগ নাম্বার আমরা এক্সপেক্ট করছি। সরকারি সিলমারা কম্বল বিতরণের অভিযোগ উঠল শাসক দলের শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। সরকারি সিলমারা কম্বল বিতরণের অভিযোগ উঠল শাসক দলের শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। জেলা শাসকের কাছে তদন্তের আবেদন যুব কংগ্রেসের। রবিবার তৃণমূল কংগ্রেস দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দের উপস্থিতিতে সদর ব্লকের করলা ভ্যালি চা বাগানে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপরেই দেখা যায় বিতরণ করা কম্বলগুলোতে রাজ্য সরকারের লোগো এবং সংস্থার নাম জ্বলজ্বল করছে, যা নজরে আসার পরই গুঞ্জন শুরু হয় জেলা জুড়ে। সোমবার এই প্রসঙ্গে জেলা কংগ্রেস দলের অন্যতম যুবনেতা তথা সমাজকর্মী নবেন্দু মৌলিক বলেন, যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠন দ্বারা দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে সেই সামগ্রী যদি সরকারি দপ্তরের থেকে আনা হয়েছে এমনটা দেখা যায়, সেই ক্ষেত্রে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মঙ্গলবার দুপুরে এই বিষয়টি নিয়ে ডাকা এক সাংবাদিক সম্মেলনে জেলা যুব কংগ্রেসের অন্যতম সহ সভাপতি নবেন্দু মল্লিক বলেন, এটা কখনোই কাম্য নয়। দেখুন, একটা অভিযোগ আমরা গতকাল থেকেই পাচ্ছিলাম। ইতিমধ্যে আমরা সেই অভিযোগের ভিত্তিতে মাননীয় জেলা শাসককেও একটা চিঠি করেছি। সেটা হচ্ছে যে গত 19শে জানুয়ারি রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের কোতোয়ালি পিএসের আন্ডারে এখানে করলা ভ্যালি চা বাগান, যেটা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন, সেখানে তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি, এই আইএনটিটিইউসি একটা কম্বল বিতরণ কর্মসূচি করেন। অবশ্যই শীতকালে শীত পোশাক বিতরণ, শীতবস্ত্র বিতরণের কর্মসূচি যে কেউ করতে পারেন, সাধুবাদযোগ্য। এটা দলমত নির্বিশেষে সবাই করতে পারেন। সকলের প্রোগ্রামকেই আমরা সমর্থন করছি, কারণ তাতে আলটিমেটলি মানুষের উপকার হয়। কিন্তু যেটা অভিযোগ আসছিল এবং তার সপক্ষে বেশ কিছু এভিডেন্সও পাওয়া গেছে যে এই কম্বলগুলো সবই সরকারি কম্বল। সরকারি যে সংস্থা, অর্থাৎ মঞ্জুষা, সরকার অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের, তার কম্বল। এবার যতদূর এই মানে তথ্য পাওয়া যাচ্ছে যে এগুলি সবই রিলিফ মেটেরিয়াল, যেগুলি ব্লক অফিসে থাকে বা বিভিন্ন ডিজাস্টারে বা এই ধরনের শীতকালীন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার কথা, এবং এগুলি একেবারে করদাতার অর্থে কেনা। তো যেই সামগ্রী করদাতার অর্থে কেনা, সেটা কিন্তু কোনো দলীয় অনুষ্ঠানে দলীয় মঞ্চ থেকে বিতরণ করা যেতে পারে না দলীয় ব্যানারে। এটা অবশ্যই ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নিশ্চয়ই বিতরণ হতে পারত। সেটা শাসক দলেরই আছে, পঞ্চায়েত সমিতি শাসক দলের আছে, তারা বিতরণ করতে পারতেন। জেলা পরিষদ শাসক দলের আছে, তারা বিতরণ করতে পারতেন। যদি কোথাও পৌরসভা থাকে শাসক দলের, তারাও বিতরণ করতে পারতেন, তাতে কোনো আপত্তি নেই। সরকারি সামগ্রী সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বিতরণ করতে হবে, প্রশাসন বিতরণ করবে, এবং স্থানীয় স্তরে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তারা এটা করতে পারেন। কিন্তু এটা কখনোই
এটা হতে পারে না যে সরকারি কম্বল রুলি মানে অদ্ভুত বিষয়, এবং এটা আমাদের মনে হয়েছে এই বিষয়টায় প্রতিবাদ জানানো উচিত। তার জন্য আমরা জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসককে এই বিষয়ে একটি লিখিত চিঠিও দিয়েছি, এবং আমরা মনে করছি যে এটার পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, জেলা প্রশাসনের খতিয়ে দেখা উচিত কিভাবে এইভাবে সরকারি কম্বল দলীয় মঞ্চে গেল, এবং তার সাথে যদি কোনো প্রশাসনিক আধিকারিক জড়িত থাকেন তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত, এটা আমি মনে করছি। আপনি তো বলছেন যে এটা না না, এই তো এভিডেন্স ভিডিও আছে, আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি, তো ভিডিও আছে, এবং তার এই যে কম্বল বিলি করা হয়েছে, এই কম্বল মঞ্জুষা দেখবেন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারটেকিং, তার ট্যাগ পর্যন্ত আছে। এটা মঞ্জুষা নিশ্চিতভাবে কিছু প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু মঞ্জুষার যে প্রোডাক্ট বিক্রি হয় সেই বিক্রিত প্রোডাক্টের তালিকায় এর জায়গা নেই। 2 নম্বর হচ্ছে মঞ্জুষার কোনো লোকাল আউটলেট নেই। নিয়ারেস্ট আউটলেট যেটা মঞ্জুষার সাইটে রয়েছে, মঞ্জুষার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যে মঞ্জুষার যে এখানে নিয়ারেস্ট লোকেশন রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জে। সুতরাং রায়গঞ্জ থেকে কম্বল আনা হয়েছে, এটা তো ধোপে ডেকে না। আর দ্বিতীয় কথা, এটাও মঞ্জুষার যে প্রোডাক্ট লিস্ট তার মধ্যে এটা নেই, তার মানে এটা গভর্নমেন্ট সাবসিডিয়ারি ওয়েতে মানুষকে বিতরণ করার জন্যই তৈরি করিয়েছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়ে। এটা তো জেলা প্রশাসনকে বলতে হবে যে এই কম্বল ব্লক থেকে বেরিয়েছে কি না। আমরা প্রয়োজনে আরটিআই করব, কারণ এটা যদি দেওয়া হয়, ভিডিওর এন্ড থেকে দেওয়া হয়ে থাকে, ভিডিওর কাছে তার তথ্য আছে, ভিডিও সব ক্লিয়ার যে এটা তিনি করেছেন কিনা। এই কম্বল আইএনটিটিউসি জেলা সভাপতির হাতে বিডিও অফিস থেকে গিয়েছে কিনা, এটা তো প্রশাসনকে এনশিওর করতে হবে। কারণ এই যে কম্বল বিতরণ হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইএনটিটিউসির ব্যাগে এই কম্বল ভরা হচ্ছে, এবং এই যে আইএনটিটিউসির ব্যাগে যে কম্বল ভরা হচ্ছে তার যে একটা ছবি এখানে রয়েছে, এই আপনি দেখুন, এই ভিডিওটা দেখুন, এখানে দেখানো হবে যে দেখুন যে ওই কম্বলের ট্যাগওয়ালা কম্বল এখানে দেওয়া হয়েছে। অন্যদিকে রাজু সাহানি আইএনটিটিউসির কনভেনার সদর ব্লক 2, তিনি বলেন পুরো বিষয়টি মিথ্যা প্রচার করা হচ্ছে আমাদের নামে। এদিকে করলাবেলি চা বাগানের সদর 2 এর প্রায় 6-7খানা বাগানের সাধারণ যারা শ্রমিক, যারা খেটে খাওয়া শ্রমিক, নিম্ন পরিবারের শ্রমিক, ওই শ্রমিকদেরকে আমরা 800 থেকে 1000 খানিক মতো কম্বল বিতরণ করেছি। ওটা আমাদের আইএনটিটিউসির যে প্রেসিডেন্ট আছে, আইএনটিটিউসির প্রেসিডেন্টের নেতৃত্বে ওই কম্বলগুলো আমরা সবার সঙ্গে সহযোগিতা চেয়ে, ওটা আমাদের শিলিগুড়ি থেকে কিছু ব্যবসায়ীদের সঙ্গে সহযোগিতা চেয়ে, কিছু লোকের সঙ্গে আমরা সবার দিকে সহযোগিতা চেয়ে এই কম্বল বিতরণ করেছি। এই কম্বল বিতরণ যদি কেউ বলছে যে এটা সরকারি কম্বল, তো এটা পুরোপুরি ভুল, এটা পুরোপুরি ভুয়ো। কারণ আমাদেরকে কোনো একটা চক্রান্ত বদনাম করার চেষ্টা করছে। আমরা সাধারণ খেটে খাওয়া সাধারণ শ্রমিকদের জন্য আমরা এই ঠান্ডা দিনে যে এই কম্বলটা পেয়ে একটুকু যারা ওরা স্বস্তি মনে করে রাতে, তার জন্য আমরা কম্বল বিতরণ করেছি। আর আমরা এই কম্বলটা সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছি, আমরা কোনো সরকারি কম্বল আমরা করিনি। আর যে কম্বল, যে মঞ্জুলুষা যে ব্র্যান্ডের একটা কথা বলা হচ্ছে, আপনাদেরকে অবগত করতে যাচ্ছি আমি, গত শুক্রবার 19 তারিখে আমাদের অরবিন্দ অঞ্চলে সকল পঞ্চায়েতদেরকে মনে হয় কম্বল দিয়েছে মাননীয় বিডিও সাহেব, আমাদের এখানকার প্রধানের মাধ্যমে কম্বল দিয়েছে। ওই কম্বলটাকে মানে নিচু মানসিকতা এদের যারা করছে, নবেন্দু মল্লিক অথবা নবেন্দু মল্লিক কারো ইনস্ট্রাকশনে চলছে আমার মনে হয়, কত নিচু মানসিকতা, ওই পঞ্চায়েতের দেওয়া কম্বলটাকে আমাদের আইএনটিটিউসির ব্যাগের মধ্যে লাগিয়ে ওটাকে কিছু কিছু ভিডিও, কিছু কিছু ফটো করে সোশ্যাল মিডিয়া করছে। এগুলো খুব দুঃখের বিষয়। যারা সাধারণ শ্রমিকদেরকে কম্বল বিতরণ করা হয়েছে আইএনটিটিউসির পক্ষ থেকে, যারা আমরা সবার সঙ্গে সহযোগিতা চেয়ে এই কম্বলটা আমরা শিলিগুড়ি থেকে এনে আমরা বিতরণ করছি, ওখানে কিছু লোক নিজের স্বার্থ পূরণ করার জন্য, অথবা এই নবেন্দু মল্লিক আমি মনে করি এই নবেন্দু মল্লিক কি যে ক্লাবের টাকা নিয়ে এর কিছুদিন আগে আমি শুনেছিলাম ওর এগেন্স্টে কোনো একটা তোমরা আইএনটিটিউসির ব্যাগে ঢুকিয়ে ফটো করে ভিডিও করে লোকদেরকে বিভ্রান্ত করার জন্য যে একটা পরিকল্পনা, ধিক্কার জানাই আমি নবেন্দু মল্লিককে। যে সাধারণ চা শ্রমিকদেরকে যে কম্বল দেওয়া হয়েছে, ওই কম্বল নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, যে একটা বিরোধীদের যে রাজনীতি করা হচ্ছে, আমি ধিক্কার জানাই নবেন্দু মল্লিককে। এই পুরো ঘটনাটা সাজানো, আমার মনে হয় নবেন্দু মল্লিক কংগ্রেসে থাকি ঠিকই, কিন্তু কোনো লোকের ইনস্ট্রাকশন অথবা কোনো জননেতার ইনস্ট্রাকশনেই মনে হয় কাজটা করেছে। আমি নবেন্দু মল্লিককে আগে বলবো, ভাই তুমি আগে যাচাই করো। আর তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, তুমি আসো করলাবেলি চা বাগানে, তুমি 800 সকল শ্রমিকদেরকে নিয়ে আসো যারা কম্বল পেয়েছে, আর তুমি ব্র্যান্ডেড খুলে দেখো, যদি একটাও যদি দেখাতে পারো।
ভুয়ো ফালতু কথা বলে লাভ নেই। আমাদের আইএনটিটিউসি প্রেসিডেন্ট যেভাবে কাজ করে যাচ্ছে মানুষের জন্য, সকল সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে, আগামী দিনও আরও করবে। এইসব কথা কে কি বলছে টোটালটাই মিথ্যা, টোটালটাই ষড়যন্ত্র, কোনো একটা ব্যক্তির ইনস্ট্রাকশনে এটা করা হচ্ছে। আমার মনে হয় নবেন্দ্র মল্লিককে আগে ভালো মতন জানা দরকার। আর নবেন্দ্র মল্লিককে আমি এটাও জানবো, তুমি একটা বিরোধী সংগঠন করো, তুমি কোনো জননেতা হবো কারো ইনস্ট্রাকশন এইসব করো না। তোমার যে ফেস ভ্যালুটা আছে অথবা জানি না কি আছে ওটাও থাকবে না মনে হয়। আমি সকলকে অনুরোধ করব এরকম মিথ্যাচারের বিরুদ্ধে, এই টোটালটাই ভুয়ো খবর, টোটালটাই মিথ্যা। সাধারণ খেটে খাওয়া মানুষকে যে আমাদের আইএনটিটিউসির প্রেসিডেন্ট আর আমরা সবাই মিলে সহযোগিতা নিয়ে যে কম্বল বিতরণ করেছি, এই কম্বল বিতরণটাকে টোটালটাকেই এরা মনে ডাক পায়নি, অথবা কোনো নেতা অথবা এদেরকে ডাক পায়নি, তার জন্য মনে হচ্ছে এদের একটু হিংসা অথবা একটু জেলিস ফিল হচ্ছে। তার জন্য এটাই, কোনো দলীয় অনুষ্ঠানে কোনো সরকারি কম্বল বিতরণ হয়নি, পুরোটাই ভুয়ো, পুরোটাই সাজানো গল্প নবেন্দ্র মল্লিক বলছে। কারণ কোনো পঞ্চায়েতকে দেওয়া কম্বলটাকে আমাদের আইএনটিটিউসির ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওটাকে ছবি করে, ওটাকে ফটো করে পোস্ট করা, আর ওই পোস্টটাকে প্রেস করা, এটা লজ্জার বিষয়। এটা নবেন্দ্র মল্লিকের লজ্জার বিষয়। এলাকায় পানীয় জলের দাবিতে জলপাইগুড়ি পিএইচই দপ্তরে দরবার গ্রাম উন্নয়ন কমিটির। এলাকায় পানীয় জলের দাবিতে জলপাইগুড়ি পিএইচই দপ্তরে দরবার গ্রাম উন্নয়ন কমিটির। দপ্তরের আধিকারিককে এদিন মাস পিটিশন দিয়ে নিজেদের সমস্যার কথা জানান বাসিন্দারা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সদর ব্লকের বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগর এলাকার বাসিন্দারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বলে অভিযোগ। কয়েক হাজার বাসিন্দা 3 থেকে 4 কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করেন বলে দাবি। শুধু তাই নয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ বাধ্য হয়ে অপরিশ্রুত পানীয় জল ব্যবহার করছেন, আর এতেই বাড়ছে রোগ ব্যাধির আক্রমণ। এদিন গ্রাম উন্নয়ন কমিটির ব্যানারে বাসিন্দারা মিছিল করে পিএইচই দপ্তরের সামনে আসেন। পানীয় জলের দাবিতে তারা বেশ কিছুক্ষণ স্লোগান দেন। পরে দপ্তরের আধিকারিককে মাস পিটিশন তুলে দেওয়া হয়। অনেকদিন থেকে আমাদের এই জলের সমস্যাটা, অনেক দূরে যেতে হয় জল আনতে। তো আমাদের এই জলের দাবিতেই আর কি, জলটা যাতে আমরা পাই আর কি, দ্রুত তাড়াতাড়ি যাতে পাই, সেজন্য আমরা এইখানে ডেপুটেশন জমা দিতে আসছি। কতদিন ধরে এই জলের সমস্যা ভুগছেন আপনারা? দীর্ঘদিন ধরে জলের সমস্যা। এতদিন কিভাবে আপনারা এই পানীয় জল পান করছেন? কষ্ট করে ওখান থেকে গিয়েছে, ওখানে গিয়ে জল আনতে হয়, ওখান থেকে অনেক লাইন থাকে, অনেক সমস্যা হয়, সময় নষ্ট হয়, এদিকে ছেলে মেয়ে স্কুল যায়, এদের দেখাশোনা করে, খুবই সমস্যা হয়। আপনার নাম আর কোন এলাকার? আমার নাম সুমিত্রা সেন, আমি উত্তর সুকান্তনগরের বাসী। আজকে আমরা স্বাস্থ্য দপ্তরে এসেছি সুকান্তনগর থেকে। প্রায় ওখানে 20,000 লোকের বসতি। তো দীর্ঘদিন যাবৎ ধরে সবাই ওখানে জলের সমস্যায় ভুগছে। ওখানে সরকার কোনো রকমভাবে সাহায্য করছে না, এবং সেখানে শিশু থেকে বয়স্ক লোক সবাই পানীয় জলের জন্য প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে, জল খেতে পারছে না, এবং ভালো জল খেতে গেলে সেখান থেকে প্রায় 3-4 কিমি দূরে যেতে হচ্ছে। এবং সেই জন্য আজকে আমরা এখানে আধিকারিককে এসে অনুরোধ করতে আসছি যাতে খুব শীঘ্রই আমাদের ব্যাপারটা দেখে, এবং 2025-এ যদি এসে আমরা জলের জন্য এবার ছটপট করে বেড়াই তাহলে আর কি বলবো, তাহলে আর আমাদের কোথায় গেল? এখন সবাই বিদের এখন কোথায় চাঁদে চলে যাচ্ছে, আর আমরা এখন ভারতীয়রা জলের জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, হায় হায় করে বেড়াচ্ছি। আমরা চাচ্ছি সরকার অনুরোধ করতে বলছি যে খুব শীঘ্রই জন্য আমাদের এই সমস্যার সমাধান করে, এবং আমাদের জলের জন্য খুব অতি শীঘ্রই ব্যবস্থা। আপনার নাম আর পরিচয়? আমার নাম আকাশ রায়, আমি সুকান্তনগর থেকে আসছি। জলপাইগুড়ি পিএফ অফিস বন্ধ করার হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস প্রভাবিত সদর ব্লক 1 আইএনটিটিউসি। জলপাইগুড়ি পিএফ অফিস বন্ধ করার হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস প্রভাবিত সদর ব্লক 1 আইএনটিটিউসি। সদর ব্লকের বিভিন্ন শ্রমিকেরা বিভিন্ন কাজে যুক্ত, তাদের পিএফ এর টাকা পাচ্ছে না, আর এই দাবিতে পিএফ দপ্তর স্তব্ধ করার হুমকি দিল সদর ব্লক 1 আইএনটিটিউসির পক্ষ থেকে। আজ সদর ব্লক 1 আইএনটিটিউসির পক্ষ থেকে পিএফ অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের মূলত দাবি, সদর ব্লকের বিভিন্ন জায়গায় কাজ করা শ্রমিকেরা তাদের পিএফ করতে গেলে দালালের চক্করে পড়তে হয়, আর তাই পিএফ পাওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন সদর ব্লক 1 আইএনটিটিউসি সভাপতি শুভঙ্কর মিশ্রের নেতৃত্বে। তিনি বলেন, আগামী 1 মাসের মধ্যে সকল শ্রমিকদের পিএফ এর টাকা না পেলে তারা এই দপ্তরে তালা মেরে দপ্তরটি বন্ধ করে দেবে। অপরদিকে এই দপ্তরের এক আধিকারিক বলেন, এখন পিএফ অনলাইনের মাধ্যমে করা হয়, কারো কোনো সমস্যা থাকলে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, তবুও বিষয়টি দেখা হবে। चेंज खुद भी कर सकते हैं या नियुक्त के द्वारा करवा सकते हैं, कुछ कम ही केसेस में वो कार्यालय तक आएंगे। অনেক চা শ্রমিক রয়েছেন
যারা স্যার অনলাইনে ঠিক মতো কাজ করতে জানেন না, পারেন না, মোবাইল হ্যান্ডেল করতে পারেন না, তো তাদের ক্ষেত্রে কি বিষয়? CSC सेंटर उसके लिए तो देखिए क्या किया जा सकता है, आजकल देखिए हर जगह ही ऑनलाइन प्रक्रिया कर दी गई है और यह इन्हीं के लिए की गई जिससे कि कागज का और मैन का इन्वॉल्वमेंट कम हो, जिससे कि जो करप्शन के एलिगेशन लगते रहते हैं वो कम से कम हो जाए। तो वर्कर्स को जो भी नियरेस्ट CSC सेंटर है या अपने किसी ट्रस्टेड पर्सन के माध्यम से या स्वयं ही वो सीख कर ये करना चाहिए। EPFO द्वारा ऐसे विभिन्न वीडियो उसके सोशल जो मीडिया हैंडल्स हैं, ट्विटर, यूट्यूब पर सभी जानकारी संपूर्ण दी गई है। इंग्लिश, हिंदी एवं अन्य लोकल लैंग्वेज में भी सारी उपलब्ध है। वर्कर स्वतः भी सीख कर फाइल कर सकते हैं। किसी भी समस्या के लिए कार्यालय में भी PRO डेस्क है, जलपाईगुड़ी ऑफिस में हमने CSC सेंटर को भी जगह दी गई है, वहां से भी सहयोग ले सकते हैं। স্যার ক্যাম্প হওয়ার একটা ইয়ে ছিল, কথা ছিল, আপনাদের প্ল্যান আছে একটা ক্যাম্প করা? यस, जो आप कैंप के बारे में पूछ रहे हैं, तो भविष्य निधि संगठन EPFO हर महीने की 27 तारीख को भारत में हर जिले में भविष्य निधि का एक कैंप आयोजन करता है। जलपाईगुड़ी कार्यालय के अंतर्गत तीनों जिलों अलीपुरद्वार, कूच बिहार और जलपाईगुड़ी में तीनों ही डिस्ट्रिक्ट में एक एक एस्टेब्लिशमेंट में कैंप होता है जहां हमारी टीम जाती है। নিউ জলপাইগুড়ি স্টেশনকে আলাদা ডিভিশন সহ রাত্রিকালীন কিছু নতুন ট্রেনের দাবি জানিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। নিউ জলপাইগুড়ি স্টেশনকে আলাদা ডিভিশন সহ রাত্রিকালীন কিছু নতুন ট্রেনের দাবি জানিয়ে রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। দিল্লিতে 10ম অর্থবর্ষের ওপর এক আলোচনায় যোগ দিতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দিল্লি গিয়েছিলেন। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে নিয়ে একাধিক প্রস্তাব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে পেশ করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এই পুরো বিষয় দিল্লি থেকে ফিরে এসে সংবাদ মাধ্যমকে জানাতে গিয়ে শঙ্করবাবু জানান, রেলমন্ত্রী খুব ভালো বাংলা বোঝেন এবং বলতে পারেন, এতে তার খুব সুবিধা হয়েছে তার প্রস্তাবগুলো জানাতে। এর পাশাপাশি সবকিছু মনোযোগ সহকারে শোনেন এবং আগামী বাজেটে সব প্রস্তাবগুলো উত্থাপন করবেন পার্লামেন্টে। একটি পার্টনার জন্য আমি বিহারের অনেক মানুষ এখান থেকে যায়, সেটার আবেদন করেছি। সাউথ ইন্ডিয়ায় প্রচুর ট্রিটমেন্ট করতে যায়, আমি চেয়েছি যে কুচবিহার বা আলিপুরদুয়ার থেকে শুরু করে একটা ট্রেন কলকাতা হয়ে সাউথ ইন্ডিয়া যাক, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ সমস্ত জায়গায়, তার একটা ট্রেনের করেছি। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মনোরেল, মেট্রো রেল, প্যাসেঞ্জার কানেক্টিভিটি, এগুলোর দাবি আছে। বাগরাকোটে আমাদের একটা ফুটওভার ব্রিজের কথা আমরা বলেছি। ফলে এইরকম নানান দাবি ওনার কাছে করেছি এবং আমি আশা রাখি যে এর মধ্যে বেশ কিছু দাবি খুব দ্রুতই এটা মিট আপ হবে এবং তার পাশাপাশি আমাদের শিলিগুড়ির টাউন স্টেশনটাকে হেরিটেজের মর্যাদা দেওয়া, এটা প্রত্যেক মানুষ চান। তো উনি ইতিবাচক আলোচনা হয়েছে, সেই আলোচনার প্রেক্ষিতে আমি আশা রাখি যে এবারের বাজেটে আমরা বেশ কিছু নতুন রেল এবং রেল সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের সরকারের সহযোগিতা পাব। আশ্বাস প্রত্যেকটি বিষয় উনি সাথে ওনার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার্সরা আছেন তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। প্রত্যেকটাই ফিজিবিলিটি, সব কিছুর তো আজকে বললে কালকে শুরু হবে না, কিন্তু কোনো ক্ষেত্রে যেগুলো দেওয়া যাবে সেগুলো এই বাজেট সামনের বাজেটে ফিজিবিলিটি স্টাডি সেটা করা। আর আমার ভীষণ ভালো লেগেছে ওনার ব্যবহার, কথাবার্তা, উনি যেভাবে প্রত্যেকটি দাবি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি পরিষ্কার বাংলায় কথা বলেন, অর্থাৎ মানে ওনার সাথে নিজ মাতৃভাষায় কথা বলে আমাদের উত্তরবঙ্গের দাবিগুলো তুলে ধরেছে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ফালাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকলো ফালাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সকাল থেকে রয়েছে ঘন কুয়াশার প্রভাব। কুয়াশার প্রভাব অত্যধিক থাকায় খুব ধীর গতিতে চলছে যানবাহন।
কুয়াশার জেরে সড়কে দৃশ্যমানতা কম রয়েছে, যার জন্য গাড়িগুলি ধীর গতিতে ও লাইট জ্বালিয়ে চলছে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে পড়ে থাকা এক বাক্সকে ঘিরে বোমাতঙ্ক জলপাইগুড়িতে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার পর সন্দেহজনক তেমন কিছু নয় বলে জানা গেছে। সরকারি সিলমারা কম্বল বিতরণের অভিযোগ উঠল শাসক দলের শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। জেলা শাসকের কাছে তদন্তের আবেদন যুব কংগ্রেসের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।